পরিবেশ সংরক্ষণের আইন দ্বাদশ শ্রেণীর ভূগোলে পরিবেশবিদ্যার সেকেন্ড চ্যাপ্টার আছে পরিবেশ ব্যবস্থাপনা। সেই পরিবেশ ব্যবস্থাপনা থেকে পরিবেশ সংরক্ষণ আইন, এখানে এমসিকিউ পড়ে, তাহলে এই বিষয়গুলো আমরা আলোকপাত করব। প্রথমে দেখো, বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে হয়েছে? 1972। 2 নম্বরে, জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে? 1974 সালে। বন সংরক্ষণ আইন 1980 সালে। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন 1981 সালে। পরিবেশ রক্ষা আইন 1986 সালে। মোটরযান আইন 1938 সালে। জন দায়বদ্ধতা বিমা আইন 1991 সালে। শিল্প সংশোধনী আইন হচ্ছে 1987 সালে। পরিবেশ প্রভাব মূল্যায়নী আদেশনামা হয়েছে 1994 সালে। আর বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা হয়েছে তোমার 1994 সালে। উপকূল ভাগ অঞ্চলে নিয়ন্ত্রণে, উপকূল ভাগ নিয়ন্ত্রণে আদেশনামা নিয়ন্ত্রণ 1991 সালে, একবার দেখে নেবে এখান থেকে। আর এখান থেকে এটা পরে জীব বৈচিত্র্য আইন 2003 সালে। এই কতগুলো ওপরে এগুলো, আর নিচে এখানে দেখার একবার শুধু দেখবে। আর এখানে 16টা গুরুত্বপূর্ণ। 1972 সালের আগেকার, 72 সালের আগে পরে আমরা জানলাম, এবার আমি আগের আইনগুলো জানবো। তাহলে একে দেখো, পরীক্ষায় খুব এমসিকিউ বলে, ভারতীয় বয়লার আইন কত সালে হয়েছিল? 1923 সালে। ভারতীয় বন আইন 1927 সালে। খনি ও খনিজ আইন 1947 সালে। ফ্যাক্টরিজ আইন হয়েছে 1948 সালে। শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, শিল্প আইন হয়েছে 1951 সালে। রিভার রোডস আইন হয়েছে 1956 সালে। মার্চেন্ট শিপিং সংশোধন আইন, দেখো শিপিং সংশোধন আইন 1970 সালে। অ্যাটমিক এনার্জি আইন মানে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, অ্যাটমিক, 1962 সালে। তেজস্ক্রিয় রক্ষা আইন হয়েছে 1971 সালে। আর কীটনাশক আইন তোমার 1968 সালে। পরিবেশ সূচকের মূল্যায়ন করতে গেলে কোন কোন বিষয়ের ওপরে জানতে হবে? দেখো, জল, বায়ু, মৃত্তিকা আর শব্দের মান, এই 4টে বিষয়ের ওপরে রাসায়নিক এবং ভৌত সূচকের সারণী, মানে 4টে। একটা হচ্ছে জল, 2 নম্বর হচ্ছে বায়ু, 3 নম্বর মৃত্তিকা, আর 4 নম্বর হচ্ছে তোমার শব্দের মান। এই 4টি বিষয়ের ওপরে পরিবেশের সূচকের মূল্যায়ন করা হয়। তাহলে প্রথমে দিয়েছে দেখো পানীয় জল। তাহলে পানীয় জল তার মাপবো কীভাবে? যে মাপকাঠিগুলো দেখো কী কী দিয়েছে। ফার্স্ট দিয়েছে পিএইচ, সেকেন্ড দিয়েছে বর্ণ, 3 নম্বর হচ্ছে গন্ধ, 4 নম্বর হচ্ছে অস্বচ্ছতা, 5 নম্বর হচ্ছে কাঠিন্য, 6 নম্বর হচ্ছে ক্লোরাইড জাতীয় রাসায়নিক ফিনল বা জাতীয় রাসায়নিক উপাদান, তারপর হচ্ছে বিষাক্ত ধাতু, 6-এ দিয়েছে কীটনাশক, 7-এ দিয়েছে লোহা, আর 8-এ দিয়েছে জীবাণুর ঘনত্ব। তাহলে প্রথমে পেলাম আমরা কি? পানীয় জল। তাহলে পানীয় জলের ফার্স্টে পানীয় জলের দেখো যে প্রথমে যে পাওয়া গেল পানীয় জলে যে মাপকাঠি, সেই মাপকাঠিগুলো প্রথমে দেখে নেবে একবার। পানীয় জলের যে মাপকাঠি, পানীয় জলে ফার্স্টে পানীয় জল পেয়েছি পরিবেশে গুণগত মানে রক্ষার জন্য পানীয় জল। পিএইচ কত থাকবে পানীয় জলের? 6.5 থেকে 8.5। জীবাণু হয়েছে কত? জীবাণু হচ্ছে 0 পানীয় জলের। কাঠিন্য দেখো চুনা পদার্থ হতে 30 মিলিগ্রাম অবলিক হচ্ছে লিটার। ক্লোরাইড কত থাকবে দেখো? 250 মিলিগ্রাম অবলিক লিটার। আর্সেনিক কত? 0.05 মিলিগ্রাম অবলিক লিটার। ক্ষারত্ব 200 মিলিগ্রাম অবলিক লিটার। আর লোহার হচ্ছে 0.3 মিলিগ্রাম অবলিক লিটার। তাহলে এখান থেকে তোমার পানীয় জলের যে গুণগত মান IS 10500 অনুসারে পিএইচের মান হচ্ছে পরীক্ষায় পড়ে 6.5 থেকে 8.5 পর্যন্ত। আর বাকি উপাদানগুলো আর্সেনিকেরটা ভালো করে করছো আর পিএইচটা ভালো করে পড়ছো। এই দুটো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পড়েছে। আর্সেনিকেরটা ভালো দেখো, এইটা 0.05 মিলিগ্রাম অবলিক লিটার। 2 নম্বর হচ্ছে শোষণ বায়ু। কোন কোন উপাদান দেখো এখানে? SPM ভাসমান যে ধূলিকণা, শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং কার্বন মনো অক্সাইড।
2 নম্বরে যে বাতাসের ঘনত্ব বায়ুমণ্ডলের উপাদানগুলো মান দেখো বায়ুমণ্ডল, তাহলে 1 নম্বর যে উপাদান দূষকগুলো কী কী নাম পেয়েছিলাম আমরা? সালফার ডাই অক্সাইড, পরীক্ষায় কিন্তু পরে এমসিকিউগুলো। দেখো শিল্প অঞ্চলে করবে আর বসতি এলাকায় কত পরিমাণ সেইটা। দেখো সালফার ডাই অক্সাইড শিল্প অঞ্চলের পরিমাণ হচ্ছে 80 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার, আর বসতি এলাকায় কম থাকবে 60 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার। তাহলে সালফার ডাই অক্সাইডের শিল্প অঞ্চলে হচ্ছে 80 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার, আর বসতি এলাকা হচ্ছে 60 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার। এবার হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড দেখো 80 আর এখানে 60, তাহলে দুটোই মনে রাখার সুবিধা। সালফার আর নাইট্রোজেন অক্সাইডের, সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড শিল্প অঞ্চলে 60 আর বসতি এলাকায় বা গ্রাম অঞ্চলে হচ্ছে, তো এই শিল্প অঞ্চলে 80 আর বসতি এলাকায় 60। প্রলম্বিত ধূলিকণা, ধূলিকণা দেখো 307 মাইক্রোগ্রাম ঘনমিটার হচ্ছে শিল্প অঞ্চলে, আর যেখানে বসতি এলাকা সেখানে হচ্ছে 140, তাহলে 360 শিল্প অঞ্চলে আর বসতি এলাকায় হচ্ছে 140। শোষণ বায়ুতে ধূলিকণা, শোষণ বায়ুতে ধূলিকণা 120 আর 60, তাহলে 120 মাইক্রোগ্রাম অবলিক ঘনমিটার হচ্ছে শিল্পাঞ্চলে আর 60 মাইক্রোগ্রাম হচ্ছে বসতি এলাকায়। আর সর্বশেষ আছে কার্বন মনো অক্সাইড, 5 মাইক্রোগ্রাম ঘনমিটার হচ্ছে শিল্পাঞ্চলে আর 2 মাইক্রোগ্রাম ঘনমিটার হচ্ছে বসতি এলাকায়। 3 নম্বর হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা কোন কোন বিষয়ে আলোকপাত করব? পিএইচ, অম্লত্ব, ক্ষারত্ব, কাঠিন্য, বিষাক্ত ধাতু, কীটনাশক আর জৈব পদার্থ। তাহলে এই বিষয়গুলোর ওপর আলোকপাত করব তাহলে মৃত্তিকাতে। আর 4 নম্বরের সর্বশেষ আছে শব্দ। শব্দ দেখো শব্দের মাত্রা কত ডেসিবেলের? 65 ডেসিবেলের ওপরে, যা মানুষের ক্ষতি সাধন করে, কারণ ডেসিবেল হচ্ছে শব্দ একক মাপ হয়, শব্দ পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। পরিবেশের যে মান, পরিবেশের মান দেখো পরিবেশের মানে বাস্তব মাপকাঠি নির্ণয়ে নানা প্রকার নানা রকম পদ্ধতি প্রয়োগ করা হয়। বিভিন্ন দেশে দূষণের তীব্রতা, স্থায়িত্ব, ঘটনার হার, পরিবেশের ক্ষতিকারক প্রভাবের মাত্রা স্থির করা হয়। প্রতিটি মানের 3টি মাত্রা নির্দিষ্ট করা হয়েছে। সেই 3টি মাত্রা কী কী? 1 নম্বর দেখো জনসমষ্টি বা জীবের দূষণের গ্রহণের মাত্রা। 2 নির্দিষ্ট পরিবেশে বা বস্তুতে খাদ্য দ্রব্য বা ভোগ্য পণ্য দূষণের মাত্রা 2 নম্বর। আর 3 নম্বর দিচ্ছে দূষণের উৎস থেকে প্রদূষণ ছড়ানোর কতটা মাত্রা, তার উপরে তোমার নির্ভর করছে পরিবেশের মানটা। এবার সর্বশেষে হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণের যে মানগুলো, মাত্রা দেখো মান বা মাত্রা, সেইটা কোন কোন বিষয়। তাহলে এখানে তুমি পাবে, ভালো করে দেখে নাও, এখান থেকে দেখো শব্দের মান আর ডেসিবেলের মাত্রা। তাহলে এখানে দুটো জিনিস আলোকপাত করবে, দিনে কত মাত্রা আর রাতে কত মাত্রা। তাহলে দেখো শিল্প অঞ্চলে, প্রথমে শিল্প অঞ্চলে দিনে হচ্ছে 75 ডেসিবেল, রাতে হচ্ছে 70 ডেসিবেল। বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক এলাকায় ডেসিবেল মাত্রা দিনের বেলায় 65 ডেসিবেল আর রাতের বেলা 55 ডেসিবেল। বসতি এলাকা 55 ডেসিবেল আর রাতে হচ্ছে তোমার 45 ডেসিবেল। আর শান্ত এলাকায় দিনের বেলায় 50 ডেসিবেল আর রাতের বেলা হচ্ছে 40 ডেসিবেল। তাহলে এখানে একটা মূল বিষয় একটা মনে রাখলেই হয়ে যাবে। দেখো বাণিজ্যিক, বসতি আর শান্ত এলাকা সবই দেখো 65, 55 আর 50, পরেরগুলো দেখো সবই 10 10 করে কম। দেখো 10 কম, এইটারও 10 কম, এইটারও 10 কম। আর শিল্প অঞ্চলে হচ্ছে 75 70, বাকি 65 55 আর 50, বাকিগুলোর ক্ষেত্রে রাতের বেলায় সব কিন্তু 10 10 করে কম আছে। এখান থেকে কিন্তু ভালো করে এমসিকিউ করবে। এমসিকিউ 1 নম্বর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে। আর এই যে দিন এবং রাত, আমরা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত সেই ব্যাপারটা না, এখানে যে মাপা হয় দেখো সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মাপার ক্ষেত্রে ধরা হয় দিন, আর রাত্রিবেলা রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এখানে রাতের ক্ষেত্রে মেজারমেন্টটা করা হয়। আর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত চত্বরে 100 মিটার এলাকায় শান্ত এলাকা হিসাবে ধরা হয়, যেখানে গাড়ির হর্ন, শব্দ, মাইক ইত্যাদি ফাটানো বা বাজি ফাটানো ইত্যাদি নিষিদ্ধ করা হয়। সর্বোপরি আমরা এবারে এখান থেকে ভারতের পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ কী কী গ্রহণ করেছে সেগুলো আমরা এখানে জানবো। ফার্স্ট 1 নম্বর দেখো এমসিকিউ কিন্তু হয়ে যাবে,
FSI এর ফুল ফর্ম কিন্তু কোশ্চেনে অনেকবার পড়েছে। FSI এর ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায়? দেরাদুনে অবস্থিত। এর কাজ কি? এর কাজ তুমি এখান থেকে পেয়ে যাবে, দেশের অরণ্য সম্পদের সমীক্ষা করা। পেয়েছো? কত সালে গঠিত হয়েছিল? 1981 সালে 1 জুন। তাহলে FSI গঠিত হয়েছিল 1981 সালটা মনে রাখবে। কাজ কি? দেশের অরণ্য সম্পদের সমীক্ষা করা। সদর দপ্তর কোথায়? মানে এর প্রধান কার্যালয় দেরাদুনে। এছাড়াও 4টে আঞ্চলিক কার্যালয় রয়েছে কোথায়? সিমলা, কলকাতা, নাগপুর আর ব্যাঙ্গালোর। পেয়ে গেলে FSI এর ফুল ফর্ম ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। 2 নম্বরটা, 2007 সাল পর্যন্ত দেশে 14টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়েছে 2007 সাল পর্যন্ত, কিন্তু বর্তমানে 2023 সাল সেই সংখ্যাটা অনেক কিন্তু বেড়েছে। বাদাবন সংরক্ষণের উদ্দেশ্যে কত সালে ম্যানগ্রোভ কনজারভেশন প্রোগ্রাম গৃহীত হয়েছিল? সালটা মনে রাখবে, 1987 সালে। বাদাবন হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের উদ্দেশ্য 1987 সালে। 4টা, দেশের জীববৈচিত্র্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে 1 অক্টোবর 2003 সালে চেন্নাইতে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে। 5, ব্যাঘ্র সংরক্ষণের জন্য কত সালে ব্যাঘ্র প্রকল্প? তাহলে ব্যাঘ্র প্রকল্প পরীক্ষায় পড়ে। ব্যাঘ্র প্রকল্প কত সালে করা হয়েছে? 1973 সালে। 6, দেশের হাতি সংরক্ষণের হাতি প্রকল্প কত সালে? 1992 সালে। তারপরে আরও বেশি গাছ লাগান পরিবেশের স্বার্থে 1992 সালের আগস্ট মাসে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট NAEB এর ফুল ফর্ম ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপন করা হয়েছে। তারপরে 8 নম্বরটা, যৌথ ভিত্তিতে বন পরিবেশ ব্যবস্থাপনা উন্নতির জন্য 1998 সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই যে JFM এর ফুল ফর্ম যদি পড়ে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে। 9 নম্বরে মন্ট্রিল চুক্তি কত সালে হয়েছে? মনে রাখবে 1987 সালে। কার্যকর কি? দেখো, ভারতে ওজোন সেল নামক একটি দপ্তর যেটা গ্লোবাল ওয়ার্মিং তথা ওজোন গ্যাস সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করে। তাছাড়া মনে রাখবে মন্ট্রিল চুক্তি, যেটা কত সালে? 1987 সালে। 10টা, বিশ্বের জলবায়ু পরিবর্তনকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতে লন্ডন সংশোধনী কত সালে? 1992 সালে মন্ট্রিল চুক্তি গৃহীত হয়েছে। তাহলে তোমরা পরিবেশ ব্যবস্থাপনা থেকে যে পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে যে পরিবেশ বইটা দেওয়া ছিল সেখান থেকে এই বিষয়গুলো আমি তোমাদের বললাম।